गुड मॉर्निंग स्टूडेंट्स। কালকেই বলেছিলাম তোমাদের যে সাকসেস পেতে গেলে প্ল্যানিং এর এক্সিকিউশন করতে গেলে রিসোর্স লাগে, সেই রিসোর্স যোগান দেব আমি। তো আজকের একটা রিসোর্স আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা হলো ত্রৈরাশিকের অঙ্ক, ক্লাস 8-এর 10ম অধ্যায়। এখান থেকে NMMS পরীক্ষায় প্রশ্ন পড়ে, সেই সঙ্গে সঙ্গে তোমরা যে সামনে থার্ড সামেটিভ বা অ্যানুয়াল এক্সাম দেবে সেখানে প্রশ্ন পড়ে। সো আজকের ভিডিও দেখলে দুটো প্রিপারেশন একসাথেই হবে। চলো শুরু করা যাক। ত্রৈরাশিক জানতে গেলে আগে আমাদেরকে অনুপাত বিষয় সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, তারপর সেখান থেকে আমরা সমানুপাতিক ও ব্যস্তানুপাতিক এই বিষয়টার একটু ধারণা করতে পারলেই আমরা এখানকার সমস্ত প্রবলেম সলভ করতে পারবো। সমস্ত প্রবলেম, এই তিনটে জিনিস একটু ভালো করে আমাদের জানতে হবে। অনুপাত মানে কি? যদি আমরা দুটো সংখ্যা নিই, দুটো রাশি নিই যাদের মান জানা আছে, তাদের মধ্যে একটার মান বেশি একটার মান কম বা দুটোর মান সমান এরকম হতে পারে। এখন তাদের মান কতটা কম বেশি এটা বোঝাবার জন্য আমাদের কাছে যে উপায়গুলো আছে তার মধ্যে অন্যতম হলো অনুপাত। অনুপাত করার অর্থই হলো একটা রাশি আর একটা রাশির কত গুণ তা বোঝা। তবে হ্যাঁ, অনুপাত অবশ্যই সমজাতীয় রাশির মধ্যে হবে, ঠিক আছে না? তুমি একজনের বয়সের সাথে আরেকজনের ওজন এর তুলনা করতে পারো না। অনুপাত যে কোনো দুটো সংখ্যার ক্ষেত্রে হয় না, অনুপাত হয় এক জাতীয় রাশির ক্ষেত্রে। তো চলো আমরা এবারে বুঝে নিই সমানুপাত আর ব্যস্তানুপাত এই অর্থটা। ওকে, তো একটু আগেই বললাম অনুপাত হয় দুটো রাশির মধ্যে। একটা রাশি ধরো রাশি 1 আর একটা রাশি রাশি 2, এদের অনুপাত বোঝাবার জন্য মাঝে একটা এরকম চিহ্ন ব্যবহার করা হয়। একে আমরা ইংরেজিতেই পড়ি is/to। এই দুটো রাশির অনুপাত সংখ্যা দিয়ে প্রকাশ করা হলো, ধরো 1:2। তার মানে কি? তার মানে যদি প্রথম রাশির মান 1 হয় তাহলে দ্বিতীয় রাশির মান 2, এটাই এর অর্থ। যদি প্রথম রাশির মান হয় 10, তাহলে দ্বিতীয় রাশির মান হয় 20। বুঝলে? 1:2 বোঝায় যে প্রথম রাশিটাকে যদি 1 দিয়ে গুণ করি, দ্বিতীয় রাশিটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। এদের প্রত্যেকেই মানে যদি প্রথমটা 1 গুণ বাড়ে দ্বিতীয়টাও 2 গুণ বাড়বে, এটাই অনুপাতের অর্থ। ওকে, এমন হতে পারে প্রথম রাশিটা 5, দ্বিতীয় রাশিটা 10, প্রথমটা দ্বিগুণ দ্বিতীয়টা, এটাই বোঝায় 1:2। ক্লিয়ার? অর্থাৎ আমি দেখো এই যে মূল অনুপাতটা ছিল তার থেকে বাড়াবার জন্য আমি অ্যাকচুয়ালি এখানে 10 দিয়ে গুণ করেছিলাম, এখানে 5 দিয়ে গুণ করেছিলাম। তাহলে অনুপাতটাকে ঠিক রাখতে গেলে একই সংখ্যা দ্বারা আমাকে দুটোই গুণ করতে হবে, পূর্বপদ এবং উত্তরপদ বা পরপদ, দুজনকেই গুণ করতে হবে। এখন এমনও অনেক রাশি রয়েছে যাদের একটার মান বাড়লে অপরটার মান না বেড়ে কমে যায়, তখন আমরা বলি তাদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক রয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, মনে করো তোমার কাছে একদম নির্দিষ্ট পরিমাণ খাবার রয়েছে 100 কেজি। তুমি হিসেব করে দেখলে এই 100 কেজি খাবারের ব্যবহার করে তুমি 20 জন ব্যক্তিকে 5 দিন খাবারের যোগান দিতে পারবে। তো মূল ব্যাপারটা এরকম, কি করে 5 দিন দিতে পারবো? তার মানে আমি দেখতে পাচ্ছি 5 দিনে 100 কেজি খরচ হয়,
তাহলে প্রত্যেক দিন খরচ হয় 20 কেজি করে, তাহলে 20 জন প্রত্যেক দিন 20 কেজি খাবার খায়, মানে গড়ে একজন 1 কেজি খাবার খায়। এই হিসাবটা আমি এখান থেকে করতে পারছি যে গড়ে একজন একদিনে 1 কেজি খাবার খায়। এখন যদি আমি এই লোক সংখ্যাটা বাড়িয়ে 50 করে দিই, তাহলে আমার কত দিন চলবে? হিসাব করে দেখো, একজন যেহেতু গড়ে 1 কেজি খাবার খায়, তাহলে 50 জন একদিনে 50 কেজি খাবার খেয়ে ফেলবে, ফলে দুদিনের বেশি আমার আর চলবে না। তাহলে একটা জিনিস স্পষ্ট হলো, এখানে লোক সংখ্যা যেই বাড়লো, দিন সংখ্যাটা কমে গেল। তার কারণ আমার কাছে একটা নির্দিষ্ট কিছু রয়েছে যেটাকে ব্যবহার করে আমি এদের খাবার দিচ্ছিলাম। এইরকম সম্পর্কগুলোকে আমরা বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ লোক সংখ্যা বাড়ছে, আমি কতদিন চালাতে পারবো সেই দিন সংখ্যাটা কমে যাচ্ছে, লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার এই যে সম্পর্ক, একে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক সম্পর্ককে আমরা কি করে সমাধান করব, সেটাই আমরা এখানে শিখব। দেখো, তোমাদের এখানে একটা এক্সাম্পল দিয়েছে শুরুতেই, যে এখন আমাদের চাষের জমিতে 18 জন লোক চাষ করছেন, আগামীকাল থেকে আমাদের জমিতে 30 জন লোক চাষ করবেন। 18 জন লোক যদি 12 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন লোক নিলে কত বিঘা জমি চাষ করতে পারা যাবে? তো স্পষ্টতই আমি এখানে দেখতে পাচ্ছি আমার কাছে দুটো বিষয় রয়েছে। একটা হচ্ছে লোকের সংখ্যা, লোক সংখ্যা, আর একটা হচ্ছে চাষের পরিমাণ। তো আমি 18 জন লোক দিয়ে 30 বিঘা জমি চাষ করতে পারছি। ওকে, এবার আমি 30 জন লোক কাজে লাগালে কত বিঘা জমি চাষ হবে? তা স্বাভাবিক, লোক বেড়েছে মানে আমি আগের চাইতে বেশি পরিমাণ চাষ করতে পারবো। ঠিক আছে, তাহলে 18 জনের সঙ্গে 30 জনের যা সম্পর্ক, 30 বিঘার যা সম্পর্ক, 30 জনের সাথে এই যে অজানা রাশি বিঘা তাই সম্পর্ক, এটা সমানুপাতিক সম্পর্ক। বাড়বে, লোক সংখ্যা বেড়েছে, কাজের পরিমাণ বাড়বে। লিখবো কিভাবে? অঙ্কের ভাষায় এইভাবে লিখতে পারি আমি, 18/30 সমান 30 বাই অজানা, আমি এক্স লিখতেই পারি। এখান থেকে এক্স এর মান বের করে নেবো। ঠিক আছে, এক্স এর মান কত হবে তোমরা ফর্মুলা আকারে মনে রাখতে পারো, 30 গুণ 30/18। অর্থাৎ এই রাশিটার মান বার করতে গেলে সমানুপাতিক সম্পর্কের বেলায় এই দুটোকে গুণ করব আর এটা দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমাদের উত্তরটা চলে আসবে। ক্লিয়ার? তো ভাগটা করে দেখো, 3 দিয়ে কাটলে 3 10 30, 3 6 18, 5 6 30, তাহলে 5 10 50, তাহলে 50 বিঘা জমি আমরা চাষ করতে পারবো। চলো আমরা এখন সরাসরি চলে যাই একদম অনুশীলনীতে, সেখানকার অঙ্কগুলো পর আমরা করতে থাকি। অনুশীলনী অঙ্কগুলো করে দিলে তোমাদের অনেক লাভ হবে এবং তোমরা এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের অ্যানুয়াল পরীক্ষাতে এবং NMMS পরীক্ষা দু জায়গাতেই পাবে। একটু বড় করে দিই লেখাগুলো যাতে তোমরা সবাই দেখতে পাও। ওকে, আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। প্রথম অঙ্ক, আজ আমার বাবা 390 টাকায় 15 কিলোগ্রাম চাল কিনে এনেছেন। যদি 17 কিলোগ্রাম এইরকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে দেখি। তাহলে এখানে দেখো,
দুটো জিনিস রয়েছে, একটা চালের পরিমাণ, সেটা কিলোগ্রামে দেওয়া আছে, কেজিতে দেওয়া আছে, আর দেওয়া আছে মূল্য, সেটা টাকাতে দেওয়া আছে, রুপিসে দেওয়া আছে। 390 টাকায় 15 কেজি চাল, তাহলে 15 কেজি 390 টাকা। আমাকে দেখতে হবে 17 কিলোগ্রামে কত টাকা লাগতো। তা মনে করলাম এক্স অজানা রাশি, এবং এক্স এর মান বার করার কি ফর্মুলা শিখেছি আমরা, এক্স ইকুয়াল টু 17 গুণ 390 বাই 15। যদি বলো কেন, এটা সমানুপাতিক সম্পর্ক। চাল যখন বেশি কিনবো তখন টাকা বেশি লাগবে। তো এবারে কাটো, 15 দিয়েই কেটে যাবে আশা করা যায়। 15 দুগুণে 30, 9 90, 6 15 90, তাহলে 17 গুণ 26, এই গুণটা করলেই আমাদের উত্তর চলে আসবে। তো উত্তর হবে 442। উত্তর হলো 442 টাকা। দু নম্বর, ভেঙ্কট মামা 20 মিটার ছিট কাপড়ে একই মাপের 4টি জামা তৈরি করবেন। এইরকম 12টি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। একই প্রবলেম, তাই আমি আলাদা করে করছি না। এখানে জামা সংখ্যা, এদিকে কাপড়ের পরিমাণ। জামার সংখ্যা যখন 4, কাপড়ের পরিমাণ 20, জামার সংখ্যা 12, কাপড়ের পরিমাণ কত হবে এক্স। এক্স এর মান এই নিয়মে বের করব, কারণ দেখতে পাচ্ছি এটা সমানুপাতিক সম্পর্ক, কারণ জামার সংখ্যা বাড়লে কাপড়ের পরিমাণ বাড়বে। ওকে, নেক্সট। বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে 30 জন লোকের 15 দিন সময় লেগেছে। যদি 25 জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারত ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তো দেখো একটা জিনিস, আমি মনে করে একটা পুকুর কাটবো, পুকুরটা লম্বা চওড়া গভীরতা এই কিছুর উপর ডিপেন্ড করেই তো আমার লোক লাগবে। কারণ ছোট পুকুর কাটতে একরকম লোক লাগে, বড় পুকুর কাটতে অন্যরকম পরিমাণ কাজ করতে হয়। তাহলে পুকুর নির্দিষ্ট পরিমাণ লম্বা চওড়া গভীরতা আছে। একই পুকুর যদি কাটতে হয়, যদি কম লোক নিই তাহলে কাটতে বেশি দিন সময় লাগবে, তাই না? 10 জন মিলে যতদিনে কাটবে, একা কাটলে একই পুকুর লোক বেশি লাগবে। তাহলে লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমবে। তার মানে সম্পর্কটা ইয়েস ব্যস্তানুপাতিক। তো কিভাবে লিখবো, এটা কিভাবে করবো দেখো। তাহলে এখানে আমরা লোক সংখ্যা আর দিন সংখ্যা, তাহলে লোক আর দিন এভাবে লিখি প্রবলেমটাকে। যখন লোক সংখ্যা 30 তখন দিন সংখ্যা 15, তাহলে লোক সংখ্যা যখন 25 তখন দিন সংখ্যা মনে করি এক্স। এবার আগেরটা যেমন করেছিলাম সমানুপাতিকের বেলায় কোনাকুনি গুণ করে এটা দিয়ে ভাগ করেছিলাম, ব্যস্তানুপাতিকে কি করব, কি নিয়ম না, ব্যস্তানুপাতিকের নিয়ম হলো যাদের মধ্যে ব্যস্ত অনুপাত বর্তমান তাদের গুণফল ধ্রুবক। তার মানে এক্স এর মান বার করতে গেলে আমাকে এই ওপরের দুটো গুণ করতে হবে আর এটা দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? গুণফলটা ধ্রুবক। তাহলে কাটো, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 6 30, ফলে 18 জন লোক লাগবে। তাহলে একটা জিনিস এখান থেকে তোমরা শিখলে আজকে, সম্পর্কটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক বুঝে গেলেই অঙ্কটা করা আমাদের খুব ইজি। নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো কি বলছে, কাকিমা ঘন্টায় 40 কিমি বেগে গাড়ি চালিয়ে 5 ঘন্টায় মামাবাড়ি পৌঁছে গেলেন। তিনি যদি ঘন্টায় 50 কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামাবাড়ি পৌঁছতে কত সময় লাগতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তো ভালো করে দেখো, আমি একটা গাড়ি চালাচ্ছি
40 কিলোমিটার বেগে, আমার সময় লাগছে 5 ঘন্টা। আমি যখন 50 কিলোমিটার বেগে চালাবো, মানে আরো জোরে গাড়ি চালাবো, সময় কম লাগবে। এটাই নিয়ম। গাড়ি জোরে গেলে কোথাও পৌঁছতে কম সময় লাগে। তার মানে সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তুমি এবার লিখবে যে গাড়ির বেগ এককটা কি, কিলোমিটার প্রতি ঘন্টা, সময় এর এককটা কি, ঘন্টা। যখন 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, সময় লাগছে 5 ঘন্টা। তাহলে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চললে সময় কত লাগবে জানি না, অজানা রাশি এক্স। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে কি, পাশাপাশি গুণফলটা ধ্রুবক। তাহলে এক্স এর মান কত হবে, 40 গুণ 5 বাই 50। 5 10 50, 4 10 40। তাহলে উত্তর হলো 4 ঘন্টা সময় লাগবে। বুঝতে পেরেছ? তাহলে এই নিয়মে চললে পরবর্তী প্রত্যেকটা অঙ্ক তোমরা করতে পারবে। কোনটা হচ্ছে না, হবে না, কোনটা কঠিন সেটা দেখি, আমি সেটা নিয়ে আলোচনা করব। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তো দেখো, এই অঙ্কটা বেশ ভালো এবং পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন দিতে পারে। তো এখানে দুটো চিত্র, একটা হচ্ছে প্রথম থেকে কিছুদিন চলেছে আর 3 দিন পর থেকে আবার। তো ভালো করে দেখো, 4000 জন লোকের, 4000 জনের 9 দিনের খাবার ছিল, তাই না? 3 দিন পর যদি হিসেব করতে বসি তাহলে আমাকে লিখতে হয় 4000 জনের 6 দিনের খাবার ছিল, কারণ 9 দিনের মধ্যে থেকে 3 দিন হয়ে গিয়েছে। তাহলে আর কতদিন বাকি আছে, না আর বাকি আছে আরো 3 দিন, 3 দিন চলে গেল, মানে আরো 6 দিন। তার মানে 4000 জনের 6 দিনের খাবার আমার কাছে আছে, তাই না? এটা ছিল না লিখে আছে লিখি, আছে। এবার লোক কত, এখন লোক 4000 বিয়োগ 1000, তার মানে 3000। প্রশ্ন হচ্ছে এদের আর কতদিন চলবে। তাহলে আমার প্রবলেমটা এটা যে লোক যখন 4000 তখন দিন চলতো 6, এখন লোক 3000, এখন দিন চলবে কত। তো সম্পর্কটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক আগে ভাবা যাক। খাবারের পরিমাণ তো ফিক্স, নির্দিষ্ট। তাহলে 4000 লোকের 6 দিন চলে, তাহলে অল্প লোক থাকলে বেশি দিন চলবে, তাহলে লোক কমলে দিন বাড়ে, অতএব সম্পর্কটি ব্যস্তানুপাতিক। তাহলে এক্স এর মান কি করে বেরোবে না, 4000 গুণ 6 ভাজিতক 3000, কেটে দাও 3টে 1000, 3 দুগুণে 6, উত্তর কত, 8 দিন। আশা করি বুঝতে পেরেছো। অত্যন্ত সহজে এই সমস্যাটা আমরা সমাধান করলাম। এবার আমরা পরের প্রশ্নে যাই। নসিবপুর গ্রামের একটি খামারে 42 জন সদস্য 24 দিনে খামারের সমস্ত জমি চাষ করতে পারেন, কিন্তু চাষের মরশুমে 6 জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে, ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি।
তো খামার মানে তার নির্দিষ্ট পরিমাণ জমি রয়েছে এবং সেখানে 42 জন চাষ করে 24 দিনে সমস্ত জমি চাষ করতে পারত। চাষের মরশুমে কোনো কাজ আরম্ভ হয়নি, কিন্তু চাষের মরশুমে 6 জন অসুস্থ হয়ে পড়েছে, মানে তারা কাজ করেনি। তাহলে কজন পড়ে আছে না, 42 থেকে 6 জন বাদ দিলে 36 জন। তাহলে আমার সমস্যা এটাই, 42 জনে যে কাজ 24 দিনে করে সেই একই কাজ 36 জনে কত দিনে করবে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আমি প্রবলেমটা অঙ্কের ভাষায় লিখছি, তোমরা আশা করি নিজেরা বুঝতে পারছো। পুরোপুরি না লিখেও অঙ্কটা তোমরা করতে পারবে, পারা উচিত। না পারলে আমাকে কমেন্ট করে জানাও। 42 জনে করে 24 দিনে, 36 জন কত দিনে করবে, তাই না? 6 জন কমে গেছে। তাহলে কি উত্তর হবে? x সমান 42 গুণ 24/36। 6 দিয়ে কাটলে 6, 4 6 24, 6 দিয়ে কাটলে 6 7 42, 7 আর 4 গুণ করে দাও 28। তাহলে 28 দিনে ওই কাজটা শেষ হবে। কোশ্চেন নাম্বার 7, একটি কারখানায় 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন সময় লাগে। তিনটে জিনিস, 1000টি যন্ত্রাংশ, 16টি মেশিন, 27 দিন সময়। যদি ওই কারখানায় আরও 2টি মেশিন বসানো হয় তাহলে একই সংখ্যক যন্ত্র তৈরি করতে, মানে 1000টি যন্ত্র তৈরি করতে কত সময় লাগবে? তো এখানেও প্রবলেমটা সেই দেখো ব্যস্তানুপাতিক, কারণ আমাকে 1000টা যন্ত্র তৈরি করতে হবে, ফলে মেশিন যদি বাড়ে তো দিন কমবে। তাহলে 16টা লাগে 27 দিন, 18টার কত দিন লাগবে? একই। ওকে। কোশ্চেন 8 পরীক্ষার জন্য তেমনভাবে ইম্পর্টেন্ট নয়, গল্প তৈরি করে মানে অঙ্কটা তৈরি করতে বলেছে এবং তারপর সমাধান করতে বলেছে। আমরা একটা করি এখানে। পেনের সংখ্যা, পেনের দাম, 25টার দাম 112.5 টাকা, 12টির দাম কত? তাহলে আমার প্রবলেমটা এরকম যে কমলা দোকানে গিয়ে দেখলো 25টি পেন কিনতে 112.5 টাকা লাগে। বিমল অনুরূপ 12টি পেন কিনলে কত টাকা লাগবে? সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, চলো। তাহলে এই হলো আমাদের এখানকার প্রথম অধ্যায়ের প্রবলেমগুলো। এবার আমরা পরবর্তী অধ্যায়ে চলে এসেছি। এখানে 3টে করে রাশির সম্পর্কে দেওয়া আছে। বুদ্ধি করে আমরা অঙ্কগুলো করব, চটপট কি করে উত্তর বেরোয়। এবং তোমরা অ্যানুয়াল পরীক্ষাতে যদি এই প্রবলেমটা এইভাবেই করো নম্বর পাওয়া যাবে, নো সমস্যা। দেখো প্রথম অঙ্কটা, গ্রামে রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে, 14 জন লোক দৈনিক 4 ঘন্টা করে 15 দিনে কাজ সম্পূর্ণ করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি শেষ হবে? বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেমটাকে ভেতর থেকে না বুঝে তোমরা করতে যাও বলে আটকে যাও। দেখো আমি বোঝাই জিনিসটা। 14 জন লোক প্রত্যেক দিন 4 ঘন্টা করে 15 দিন কাজ করবে। তাহলে ভালো করে ভাবো, তাহলে ঘন্টা কত? 4 ঘন্টা করে রোজ কাজ করবে। কত দিন কাজ করবে? 15 দিন কাজ করবে। কতজন লোক কাজ করবে? 14 জন লোক কাজ করবে। তা ভেবে দেখো তো, তাহলে মোট কতক্ষণের কাজ এটা? যদি একজন লোক কাজ করতো 15 দিন 4 ঘন্টা করে, তাহলে কাজ কত হতো? 60 ঘন্টার কাজ, 4 গুণ 15, তাই না? 4 ঘন্টা করে 15 দিন, তাহলে একজন লোকের কাজ কত? 60 ঘন্টা। কাজটা করতে গেলে কজন লোক লাগে? 14 জন। তাহলে মোট এত ঘন্টায় কিন্তু কাজটা শেষ হয়। এত ঘন্টার মোট কাজ। এবার যদি আমি 24 জন লোক দিয়ে কাজ করি তাহলে কি হবে? আমি যেই 24 দিয়ে ভাগ করবো, দেখো লোক সংখ্যাটা কেটে যাবে, তাহলে মোট কত দিন লাগবে, কত ঘন্টা সেটা বার করতে পারবো। দিন ইন্টু ঘন্টাটা পড়ে থাকবে। এবার আমাকে বলেছে দৈনিক 7 ঘন্টা করে কাজ করে, একে 7 দিয়ে ভাগ করে দাও। তাহলে ঘন্টা দিয়ে ভাগ করেছি, লোক দিয়ে ভাগ করেছি, তাহলে দিনের মানটা অটোমেটিক এখান থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে,
তাহলে দিন সংখ্যা কত হবে না, দিন সংখ্যার মান হবে এটা। হিসেব করো, 7 দুগুণে 14, 12 দুগুণে 24, 3 4 12, 3 5 15, উত্তর হলো 5 দিন। বুঝেছো? নেক্সট পরের প্রবলেমে যাই আমরা। আরো দুটো প্রবলেম করলে ক্লিয়ার হবে। সুভাষ কাকার হাতে লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে। প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। যদি এই বইটি এমনভাবে ছাপাই যাতে প্রত্যেক পৃষ্ঠায় 30টি করে লাইন থাকে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকে, তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে বার করি। তো ভালো করে ভাবো, কাকার বইটা পৃষ্ঠা সংখ্যা 105, প্রত্যেক পৃষ্ঠায় লাইন গড়ে 25টি, আর প্রত্যেক লাইনে গড়ে শব্দ 8টি। যদি আমাকে প্রশ্ন করা হয় সুভাষ কাকার বই কতটা শব্দ লেখা আছে, হ্যাঁ দেখো, এক লাইনে 8টা শব্দ, তাহলে 25 লাইনে 8 গুণ 25টা শব্দ, তাহলে একটা পৃষ্ঠায় এতগুলো শব্দ আছে। তাহলে পুরো বইতে কত শব্দ না, এক পৃষ্ঠায় এতগুলো শব্দ, তাহলে 105 পৃষ্ঠায় 105 গুণ করে দেবো, এতগুলো মোট শব্দ আছে। বইটা তো এটা এই শব্দ দিয়ে লেখা। তাহলে আমাকে যদি প্রশ্ন করা হয় এবার বইটা এমন করে ছাপা 30টা করে লাইন আছে, যেই আমি এখানে 30 দিয়ে ভাগ করে দেবো, লাইনের পার্টটা কেটে গেল, তাহলে পৃষ্ঠা ইন্টু শব্দের মানটা পেয়ে যাব। আর যেই আমি এখানে শব্দ সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তখন পৃষ্ঠা সংখ্যা বেরিয়ে আসবে, পড়ে থাকবে শুধু পৃষ্ঠা। ব্যাস, এটাই উত্তর হবে। কেটে দাও, 5 5 25, 5 6 30, 5 2 10, 2 দিয়ে কাটো, এটা 4, 4কে 2 দিয়ে কাটো, এখানে 3, আর এটাকে 3 দিয়ে কাটো, 35, তাহলে এখানে 35, এখানে 2, তাহলে 35 দুগুণে 70 পৃষ্ঠা। অতএব ওই বইটা হবে 70 পৃষ্ঠার বই। চটপট উত্তর করতে গেলে এইরকম ভাবে তোমাকে কিছু আলাদা কিছু ভাবতে হবে, তবেই গিয়ে চটপট করে উত্তর বেরোবে। নেক্সট পরের প্রবলেমটা দেখো। একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। এটা একটু অন্যরকমের সমস্যা, আগেরটার মতো নয়। 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্র্যাক্টর 120 বিঘা চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্র্যাক্টর লাগবে হিসাব করি। তাহলে প্রবলেমটাকে আগে ভাবা যাক। মোট জমি কত, 540 বিঘা। ওকে, কত দিনে করতে হবে, 14 দিনে আমাকে এই কাজটা শেষ করতে হবে। এবার 4 দিন কাজ হয়েছে। 4 দিন কতটা কি কাজ হয়েছে না, 4 দিন 5টা ট্র্যাক্টর 120 বিঘা জমি চাষ করে ফেলেছে। সময় মতো কাজ শেষ করতে হবে, তাহলে আমার হাতে আছে আর কদিন, 10 দিন। এটা হাতে আছে। আর এই যে ট্র্যাক্টর গুলো যে নিয়মে কাজ করছে, এই নিয়মেই তারা কাজটা করবে, অর্থাৎ তাদের যা ক্ষমতা সেই ক্ষমতাতেই চলবে। এটা বুঝে নিতে হবে অঙ্ক থেকে। কারণ আমার আর কিচ্ছু চাইনি, বলেছে আর কটা ট্র্যাক্টর লাগবে, আর কটা ট্র্যাক্টর লাগবে।
তাহলে এটা দিয়ে যে শেষ হবে না সেটা বুঝতে পেরেছে। কি করে বুঝলো শেষ হবে না এটা দিয়ে? তো হিসেব করলেই তুমি পেয়ে যাবে কি করে বুঝলাম এটা দিয়ে শেষ হবে না। তার কারণ দেখো, তুমি যদি 14 দিনে কাজটা শেষ করতে চাও তাহলে একদিনে হিসাব মতো তোমায় জমি চাষ করতে হতো কত? তাহলে 4 দিনে কতটা জমি চাষ করতে হতো? কাটাকাটি করো। আর একটু দশমিক বাড়বে আর একটু, যাই হোক, মোটামুটি ভাবে 154 বিঘা জমি চাষ করে ফেলতে হতো। বাট কত করেছে? 120 বিঘা। 24 বিঘা, সরি 34 বিঘা অলরেডি পিছিয়ে আছে। এটুকু বোঝা যাচ্ছে যে এই ট্র্যাক্টরগুলো দিয়ে 14 দিনে কাজটা শেষ করতে পারবে না। বাট তাকে তো 14 দিনে কাজটা শেষ করতে হবে। তুমি অঙ্কটা দুভাবে করতে পারো। এই ট্র্যাক্টরগুলো দিয়ে কত দিনে কাজটা শেষ হবে তুমি সেটা বার করতে পারো। তারপরে 10 দিনে শেষ করতে গেলে কটা ট্র্যাক্টর লাগবে সেই মতো করে হিসেব করতে পারো। তাহলে অঙ্কের ভাষায় আমরা কি পাচ্ছি দেখো, সেটা আমার মোট জমি 540 বিঘা মোট, আর সময় কত? 14 দিন। তার মধ্যে 4 দিনে 120 বিঘা চাষ হয়ে গেছে। তাহলে 120 বিঘা হয়ে গেছে, তাহলে পড়ে আছে 420 বিঘা, এবং 4 দিন কাজ হয়ে গেছে, তাহলে পড়ে আছে 10 দিন। এই 10 দিনে আমাকে 420 বিঘা জমি চাষ করে ফেলতে হবে। আমাকে তাহলে কখানা ট্র্যাক্টর লাগাতে হবে? এটাই তো প্রবলেম। তিনটে জিনিস, একটা হচ্ছে জমি পরিমাণ বিঘাতে, একটা হচ্ছে কত দিন লাগবে, আর একটা হচ্ছে ট্র্যাক্টরের সংখ্যা। তো আমি দেখতে পাচ্ছি আমার কাছে হিসেব আছে 120 বিঘা জমি 4 দিনে চাষ করে ফেলেছে 5টা ট্র্যাক্টর। এখন প্রবলেমটা হলো 420 বিঘা জমি 10 দিনে চাষ করে ফেলতে হবে, ট্র্যাক্টর কটা লাগবে? 5টা পারবে না, কটা লাগবে? তারপর আমরা দেখবো এক্সট্রা কতগুলো আনতে হচ্ছে। তাহলে দেখো এখানে মান বার করবো কিভাবে, কি নিয়ম? x ইকুয়াল টু 5 গুণ, এইবারে ভালো করে খেয়াল করবে, দেখো এখানে এসো, যখন 120 বিঘা জমি চাষ করতে হতো তখন আমার যতগুলো ট্র্যাক্টর লাগতো 420 বিঘা করতে গেলে ট্র্যাক্টরের সংখ্যা তার থেকে বেশি, তাহলে সমানুপাতিক সম্পর্ক। ওকে, তাই আমি এটার সঙ্গে গুণ করব 420 বাই 120। ঠিক আছে না? সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। এক্স এর মান কি করে বেরোবে শিখিয়েছিলাম, এই দুটো গুণ আর এটা দিয়ে ভাগ। এইবার যখন দিন সংখ্যা চলে গেল এর সঙ্গে, এবার দিন দিয়ে ভাবো, যদি আমাকে এই কাজটা, যে কাজটা আমি করেছি এখন 4 দিনে করতে হয়, যতগুলো ট্র্যাক্টর লাগবে 10 দিনে করতে গেলে তার চেয়ে কম ট্র্যাক্টর লাগবে। মানে দিন সংখ্যা বাড়লে আমার ট্র্যাক্টরের সংখ্যা কম লাগবে, তাই না? আমি এই নিয়মে 4 দিনে করে ফেলেছিলাম, এখন আমাকে 10 দিনে করতে হবে। তাহলে এই যে হিসেবটা, ট্র্যাক্টর কটা লাগবে আর দিন, এর মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। দিন সংখ্যা বাড়লে ট্র্যাক্টর কম লাগে, তাই আমি এখানে গুণ করব উপরে 4 নিচে 10। ঠিক না? এরকম থাকলে কি করতাম, এই দুটো গুণ হতো, এই যে গুণ আছে এটা দিয়ে ভাগ করতাম,
ব্যাস, এবার অঙ্কটা করে না। 0 0 কাটলাম, 3 4 12, 3 14 42, 5 2 গুণে 10, 7 2 গুণে 14। তাহলে আমার মোট 7টা ট্র্যাক্টর লাগবে, মোট 7টা। তার মধ্যে আছে কটা? 5টা। তাহলে আর কটা লাগবে? না, আর 2টো লাগবে। আর 2টো লাগলেই আমি কাজটা 10 দিনে শেষ করতে পারবো। ঠিক আছে, এই ব্যাপারটা খুব ভালো করে বোঝার জন্য আমরা ট্র্যাক্টরের কর্মক্ষমতা দিয়ে অঙ্কটা বুঝলে দেখো বোঝাটা ইজি হবে। ভাবো তো, 120 বিঘা জমি যদি 4 দিনে চাষ করে, তাহলে একদিনে কত করে? না, একদিনে করে 30 বিঘা। কখানা ট্র্যাক্টর? 5টা। তাহলে একটা ট্র্যাক্টর একদিনে কত চাষ করতে পারে? 6 বিঘা। ওকে, তাহলে একটা ট্র্যাক্টর একদিনে করতে পারে 6 বিঘা। আমার কাছে পড়ে আছে 420 বিঘা। তাহলে হিসেব বলে আমার মোট ট্র্যাক্টর লাগবে 420/6, মানে 70টা, যদি আমি একদিনে কাজটা শেষ করতে চাই। কিন্তু একদিনে করব না, আমি করব 10 দিনে। তাহলে আমার মোট 70 লাগবে। তাকে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 7টা ট্র্যাক্টর 10 দিন কাজ করলে চলে যাবে। আশা করি এবার ব্যাপারটা ইজি হলো। নেক্সট, পরের অঙ্ক 4টা। 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসে, তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে বার করি। দেখো প্রবলেমটা কি, আগে লেখো। লোক সংখ্যা, তারপরে কাজ আর দিন সংখ্যা, এই 3টে জিনিস রয়েছে। লোক সংখ্যা 30, কাজ হয়েছে 15 দিন, রাস্তা শেষ হয়েছে 3/7 অংশ। এইবারে কতটা কাজ বাকি আছে? মোট কাজ তো 3/7, এই মোট কাজ তো 1 অংশ। 3/7 হয়ে গেলে পড়ে আছে 1 বিয়োগ 3/7, মানে 4/7 অংশ কাজ পড়ে আছে। এই 4/7 অংশ কাজ করার জন্য আরো 10 জন লোক নিয়েছি, মানে 30 যোগ 10 সমান 40 জন লোক নিয়েছি। তাহলে আমার কত দিন লাগবে সেটা বার করতে বলেছে। ওকে, তো 40 জন লোক এবার কাজ করছে, 4/7 অংশ কাজ করবে। তাহলে আর কতদিন লাগবে? কারণ বলতে বাকি অংশ সারতে কতদিন লাগবে। যদি বলতো মোট কাজটা, তাহলে আমি 1 অংশ দিয়ে করতাম। তো ভাবো এক্স এর মান বার করবো কি করে। এক্স এর মান হলো এই যে 15, এক্স এর সোজা 15 আছে, এটা গুণ। এবার এটা দিয়ে ভাবো, লোক দিয়ে ভাবো, মাঝেরটা ভুলে যাও। 15 দিনে 30 জন লোকে কাজটা শেষ করে। এবার তুমি লোক সংখ্যা বাড়িয়েছো, তাই দিন সংখ্যা কমবে। ক্লিয়ার? লোক বাড়লে দিন কমে। তাহলে তুমি কি করবে? কি নিয়ম? এক্স এর মান বার করতে গেলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, লোক বাড়লে দিন কমে। 30 গুণ 15/40, এখানে 15 লেখা আছে অলরেডি, 30 ওপরে গুণ 40 দিয়ে ভাগ। গুড। এবারে লোকটা ভুলে গিয়ে এইটাকে পিকচারে আনো। 3/7 অংশ কাজ করতে 15 দিন লাগে, 4/7 অংশ কাজ করতে কতদিন লাগবে? তো 3/7 বড় না 4/7 বড়? অবভিয়াসলি 4/7 বড়। কাজ যদি বাড়ে দিন বাড়বে। সমানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্কে যদি এরকম থাকতো, আমি মানটা কি করে বার করতাম? এক্স এর মান 15 সঙ্গে এটা গুণ করতাম, এটা দিয়ে ভাগ, তাহলে এটা গুণ হবে, তাহলে 4/7 গুণ, আর এটা দিয়ে ভাগ, তার মানে গুড হয়ে গেল। বেশ, কেটে দাও। 7 7 কেটে গেল, 0 0 কেটে গেল,
4 কাটলো 3 কাটলো, তাহলে কত হলো? 15। ঠিক আছে, অর্থাৎ বাকি লোক বাড়ালেও আমার আরো 15 দিন লাগবে কাজটা শেষ করতে। কোশ্চেন 5, সরি অনেক চলে এসছে। আচ্ছা, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে এখানে 3টে করে রাশি থাকবে, তোমাকে বুঝতে হবে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক। দেখো ভালো করে, প্রথমে ক্ষমতা, তার একক কি বলেছে? অশ্ব ক্ষমতা, হর্স পাওয়ার। আচ্ছা, পাম্পের সংখ্যা, তারপরে কি বলেছে? জলের পরিমাণ লিটারে, আর সময় ঘন্টাতে, এতগুলো রাশি দেওয়া আছে। তাহলে 5 হর্স পাওয়ারের ইঞ্জিন একটা 36,000 লিটার জল তোলে 8 ঘন্টায়। তাহলে 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন 7 হর্স পাওয়ারের ইঞ্জিন ওই একটাই 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে বার করব। তো একই নিয়ম, এক্স এর মান বার করতে গেলে 8 গুণ, এবারে হিসাব করব, মাঝেরগুলো ভুলে যাও। দেখো তো, যদি পাম্পের ক্ষমতা বাড়ে তাহলে সময় কম লাগা উচিত, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে কি হবে? 8-এর সঙ্গে 5 গুণ হবে, 7 দিয়ে ভাগ। এবার এটা 8 ঘন্টায় ওটা 36,000, 63,000 তুলতে কত? জল বেশি হলে সময় বেশি লাগার কথা, সমানুপাতিক। তাহলে 8-এর সঙ্গে গুণ হবে 63,000, ভাগ হবে 36,000। এই বেশ, বার করো। 7 9 63, 4 9 36, 4 2 8, এর উত্তর হলো 10 ঘন্টা। আশা করি বুঝতে পারছো। প্রত্যেকটা অঙ্কে এভাবে যে মানটা বার করতে হবে তার সঙ্গে আলাদা আলাদা করে এইগুলো রিলেশনটা বুঝবে। যদি ব্যস্তানুপাতিক হয়, এই যে ওপরের সংখ্যার সঙ্গে ওপরের সংখ্যা গুণ, নিচেরটা দিয়ে ভাগ। সমানুপাতিক হলে ওপরেরটার সঙ্গে এই নিচেরটা গুণ, ওপরটা দিয়ে ভাগ, উল্টে যাবে। তাহলে এই সমস্ত প্রবলেমগুলো শেষ করে ফেলতে পারবো। তো ভিডিওটা বিরাট বড় হচ্ছে, তাই আমি আর অঙ্ক করলাম না এখানে। তোমাদের যদি কোনো স্পেশাল প্রবলেম যদি মনে হয় যে এটা করে দিলে ভালো হয়, তোমরা আমাকে সরাসরি কমেন্ট করো অথবা হোয়াটসঅ্যাপে জানাও, তাহলে আমি তোমাদের সেই পার্টিকুলার প্রবলেমটা সলভ করে দেবো। আর এটা এনএমএমএস পরীক্ষাতে আছে, এখান থেকে এনএমএমএস পরীক্ষায় অঙ্ক আসে। ঠিক আছে, আশা করি আজকে ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, কাজে লাগে, লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।